আপনাকে বলি যে এরকমটা হয় কিনা, কারণ বিজেপি তো বলেছে তারা মহাকরণে ফিরবে আবার, মানে রাইটার্স বিল্ডিং থেকে রাজ্য চালাবে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি হারিনি, আমাকে হারানো হয়েছে, আমি রেজিগনেশন দেবো না। তো সেক্ষেত্রে উনি কি ইচ্ছে করলে গায়ের জোরে এখন 14 তলায় গিয়ে বসে পড়তে পারেন নবান্নের? বসে পড়লেও দুটো রাস্তা আছে। এক হচ্ছে 14 তলা থেকে ওনাকে বের করে দেওয়া যেতে পারে, হ্যাঁ, মানে গণতান্ত্রিক পদ্ধতিতে বাধা দিলে, যে কারো বিরুদ্ধে যেভাবে আইনের যা যা ধারা আছে, মানে ফোর্স অ্যাপ্লাই করে বের করে দিতে পারে। অথবা যেটা ধরুন শুনছি, রাইটার্স বিল্ডিংয়ে হয়তো শিফট করলো, রাইটার্স বিল্ডিংটাই অফিস হয়ে গেল, তখন যিনি বসে আছেন সেটা তার পার্সোনাল ট্রেসপাসিং ধরে নিতে পারেন যদি গভর্নমেন্টের প্রপার্টি হয়। তার আর কোনো ভ্যালুই থাকছে না, কারণ যে শ্রেণীটা চালায় সরকার, মানে আমলা অ্যাডমিনিস্ট্রেশন, তারা এখানকার সঙ্গে কমিউনিকেট করবে, রাইটার্সের সঙ্গে। নবান্নর সঙ্গে তো আর কমিউনিকেটই করবে না। স্বভাবতই এটা একখানা জায়গা তৈরি হলো। থার্ড যেটা আপনি বলছিলেন 356-এর কথা, যে এনাকে রিকোয়েস্টও করলো না, আবার 9 তারিখেই গভর্নমেন্ট নেবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই কটা দিনের জন্য গভর্নর প্রেসিডেন্টকে বলতেই পারে অ্যাডমিনিস্ট্রেশনটা প্রেসিডেন্টের হাতে চলে যাওয়া। মানে সেই আমরা আলোচনা করছিলাম, আপনাদেরকেও বলি যে আমরা এই আলোচনাটা শুরু করেছিলাম এসআইআর এর সময় থেকে, যে পশ্চিমবঙ্গে কি তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে বা রাষ্ট্রপতি শাসন জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এখনও জানি না যে 9 তারিখের আগে আগামী 1 বা 2 দিন সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কি না। রাষ্ট্রপতি শাসন জারির মতন অবস্থা কি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে? কারণ ভোট একেবারে শান্তিপূর্ণ হয়েছে, সেই সংকট কি আর পশ্চিমবঙ্গে সত্যিই দেখতে পাচ্ছেন? না, দেখুন, রাষ্ট্রপতি শাসন কখন হতে পারে বা কোন সময় হতে পারে তার একটা আন্দাজ আমরা সবাই জানি, আর সেটাই অ্যাকচুয়ালি ল, সেটাই সংবিধান। যে যখন পরিস্থিতি বা অ্যাডমিনিস্ট্রেশন ফেল করে যাচ্ছে একটা রাজ্যকে চালাতে, তখন রাষ্ট্রপতি শাসন হয়। তো সেই পরিস্থিতিটা আমরা আর ব্যাকে যাচ্ছি না, ফর্সে হয়নি, মানে আজ পর্যন্ত হয়নি রাষ্ট্রপতি শাসন, সবত ওই জায়গাটাতে আমরা গেলাম না। বাট সামনের দিনে যদি দেখা যাচ্ছে, দেখুন, গার্জিয়ানলেস তো থাকতে পারেন একটা স্টেট না, তো যখন যদি দেখা যায়, এবং আপনি ওটাকে কিভাবে টার্ম করবেন, ওটা আপনাকে আমাকেই ভাবতে হবে। যে এই গভর্নমেন্ট রিজাইন করলো না এবং কেয়ারটেকার গভর্নমেন্ট হিসেবে তাকে চালানোর রিকোয়েস্ট করা হলো না, চালালো না, সেই জন্য 2 দিনের গ্যাপে কে থাকবে, ওটা আমি একে আর অ্যালাউ করবো না, যেহেতু রেজিগনেশন দিল না। এগুলো দেখুন খুব সূক্ষ্ম ফাইনেস্ট প্রোটোকল, সমস্ত কিছু কিন্তু ল এর সঙ্গে প্রোটোকলটাও একটা ম্যাটার করে, যে কি প্র্যাকটিস চলে, খুব রিচ একখানা প্র্যাকটিস চলে একটা দেশ চালাতে গেলে, বা একটা রাষ্ট্রের তো খুব একটা রিচ কালচার থাকে। তো রিচ কালচার থেকে যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখি একবার রিকোয়েস্ট করলে, মানে একটা বিল ফেরত পাঠিয়ে দিল, সেকেন্ড টাইম পাঠালে কিন্তু তাকে সই করতে হয়, ধরে নেওয়া হয়েছে, তখন আর তাকে সে না বলবে না। এই জায়গাটা থেকে হয়তো মনে হলো যিনি দিলেন না রেজিগনেশন, সবতি দিস ইজ ভেরি অড পারপাস, ইট ডাজ নট লুক গুড। এখন ওনার কি পলিটিক্যাল মেসেজ আছে, কার কি আছে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু। বাট সংবিধানে যেটা আইন, আমাকে রেজিগনেশন দেবে, আমাকে দিল না, সেটাকে আমি খুব লাইটলি নিয়ে আমি ইগনোর করলাম, অথবা আমি সেটাকে খুব স্ট্রংলি নিয়ে ওটাই কি অ্যাক্টিভিটি দেখিয়ে যে দিস ইজ নট অ্যাট পার উইথ দ্য কনস্টিটিউশন অর প্র্যাকটিস অফ দ্য কনস্টিটিউশনাল স্পিরিট, এইটা যদি আমি ধরি, তাহলে কিন্তু এই দায়টা কিন্তু থেকে যাবে, যে একখানা প্রোটোকল, একখানা ফাইন প্র্যাকটিসকে ভাঙার যে দায়টা। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা বিভিন্ন সময় দেখেছি যে এরকম নানা কর্মকাণ্ড করেন, যে তিনি আইনের ধার ধারেন না। গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই কথাটা বলছিলেন, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে আমি রেজিগনেশনটা দেব না, তাহলে এক্ষেত্রে কি পশ্চিমবঙ্গের প্রতি তার একটা প্রতিশোধ স্পৃহা দেখা যাবে? এক্ষেত্রে কেউ যদি জনস্বার্থ মামলা দায়ের করে, তার কি কোনো ভ্যালিড থাকবে? দেখুন, আপনার প্রশ্নটা আমি যতটা বুঝেছি, এক হচ্ছে যে প্রতিশোধ স্পৃহা, এটা মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার বা একটু রাজনৈতিক ভাবনা চিন্তা, রাজনৈতিক বিশেষজ্ঞ হয়তো একটু বেটার বলতে পারবে। হাইকোর্টের পার্টটাতে বলছি, বা তার মধ্যে হয়তো এই আনসারটাও কিছু, মানে যতটা আমার পেরিফেরির মধ্যে পড়ে, সেটা হচ্ছে হাইকোর্টে জনস্বার্থ মামলা তখন যায় যখন অল্টারনেটিভ রেমিডি থাকে না। মানে আমার পুলিশের কাছে গেলে পুলিশ ব্যবস্থা নেবে, এইটা যতক্ষণ থাকে আমি জনস্বার্থে মামলায় যেতে পারবো না। সে বলবে তুমি পুলিশের কাছে আগে যাও, দেখো কি করছে।
তো আমি যেটা বলতে চাইছি সেটা মানে হচ্ছে তার যেহেতু মানে আমার স্পেসিফিক হ্যাঁ। প্রভিশন রয়েছে, আচ্ছা। গভর্নর কি করবে বলা রয়েছে, তো স্বভাবতই তখন আর জনস্বার্থ মামলার জায়গাটা আসে না। কারণ পরিষ্কার সংবিধানে বলা রয়েছে এই পরিস্থিতিতে কি হবে। পরিষ্কার বলছি ঠিক কথা, কিন্তু একটা ইন্টারপ্রিটেশন আছে, সেই জন্যই দরকার পড়ে ঠিক, কিন্তু এই এখানে জায়গাগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গত 3 মাস ধরে বারবার কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টে পর্যন্ত গিয়ে নিজে সওয়াল জবাব পর্ব করে এসেছেন। এবার তিনি যদি আমাকে হারানো হয়েছে, আমি হারিনি, 100 সিটের কথা তিনি বলছেন যে 100 সিটে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, আমরা হারিনি, এই বক্তব্যটাকে সামনে রেখে যদি এবার তিনি আবার কোর্টে চলে যান, তাহলে সেক্ষেত্রে কি হবে? কোর্ট কি তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে স্টে অর্ডার দিতে পারে? তাহলে কি নতুন সরকার গঠনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসতে পারে? না দেখুন, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ স্টুডেন্ট অফ ল, এটা বলতে পারি এই জায়গাটা ভীষণ পরিষ্কার, এটা লিগ্যালি রং। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, লিগ্যাল অ্যাঙ্গেল থেকে, লিগ্যাল পার্লেন্স থেকে কোনোভাবেই অ্যাক্টিভিটিটা কিন্তু আপনি সাপোর্ট পাবেনই না। তো সবতো লিগ্যাল পার্লেন্সে যদি দেখা যায় অ্যাট অল নট পারমিসেবল, অ্যাট অল নট লিগ্যাল অ্যাক্টিভিটি, অর ইভেন ডিমড টু বি ইরেগুলার অ্যাক্টিভিটি। আমাদের বারবার একটা শব্দ হয় ডিমড, কিভাবে কি তাকে দেখতে কেমন লাগছে, তার স্পিরিটটা কেমন, মানে জাস্টিস সার্ভ করছে কিনা। সেখানে কিন্তু এই কথাটা বলতে একদম কোনো বাধা নেই যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এই পরিস্থিতিটা থেকে ঠিক নয়। এবং এই যে প্রোটোকলটা, আপনাকে খুব ফাইনেস্ট এবং খুব ডিগনিফাইড প্রোটোকলের কথা বলছিলাম, দিস প্রোটোকল ইজ অবভিয়াসলি নট। কিন্তু তিনি তো একজন মুখ্যমন্ত্রী, গত 15 নয় 3 টার্মের মুখ্যমন্ত্রী, গত 15 বছর ধরে তিনি এই ধরনের একটা কাজ করলে বা এই ধরনের একটা কিছু ঘটনা ঘটালে তো তার ভাবমূর্তিতেও একটা প্রভাব পড়তে পারে। দেখুন ভাবমূর্তি, হ্যাঁ এক্স্যাক্টলি, ভাবমূর্তি দেখুন কে কি ভেবে ভাবমূর্তি করছে সেটা মানে ইভেন ম্যান টু ম্যান আন্ডারস্ট্যান্ড করাও ডিফিকাল্ট। বাট এটা ফ্যাক্ট, যদি আপনি আবার লিগ্যাল ভাবমূর্তি, একটা মানুষের একটা সামাজিক ভাবমূর্তি হয়, পলিটিক্যাল ভাবমূর্তি হয়, লিগ্যাল ভাবমূর্তি হয় ডেফিনেটলি। যে আমি ভালো মানুষ, আমি আইন কতটা মানি, আমি ভালো মানুষ ক্লেম করছি, আমি আইন কতটা না মানি। এখানে কিন্তু আইনের জায়গাটা খুব পরিষ্কার, একদম এক্সপ্লিসিট, ওখানে ইন্টারপ্রিটেশনেরও দরকার পড়ছে না যে 5 বছর হয়ে গেলে তার আগে ইলেকশন কন্ডাক্ট হবে, এবং যেই ইলেকশন কন্ডাক্ট হবে যদি কোনো অ্যাম্বিগুইটি না থাকে যে কারা মেজরিটি পেলো, এমনও তো হতে পারতো সবাই 20টা করে 30খানার পার্টি পেয়েছে, তাহলে একটা আলাদা প্রশ্ন। এখানে স্পষ্ট, তো সেখানে আমি রেজিগনেশন দিয়ে দেবো এবং লিগ্যাল প্রসেসটাকে স্মুথ করব। লিগ্যাল প্রসিডিওর ডিম্যান্ডস দ্যাট। এটা আপনাকে আমি আমাকে একটা জিনিস বলুন যে নির্বাচন কমিশনের হাতে কতদিন পর্যন্ত থাকতে পারে স্টেটের ক্ষমতা? ভোট তো হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনারের কাজ অলমোস্ট, দেখুন ইলেকশন কন্ডাক্ট করলো, ইলেকশনের রেজাল্ট ডিক্লেয়ার করে দিল, নির্বাচন কমিশনের রাদার আর কিন্তু সেরকম কোনো ফাংশন থাকে না। এরপর ওই এক্সিস্টিং গভর্নর এবং যে গভর্নমেন্ট আসতে চলেছে তাদের ফাংশন। নির্বাচন কমিশনের কাজটা খুব মানে আমি এই জন্য জিজ্ঞেস করলাম, এই যে মাঝের যে সময় গ্যাপটা, যদি নির্বাচন কমিশন যেভাবে রাজ্যের স্টেট মেশিনারিগুলোকে সমস্ত নিয়ে ইলেকশন পরিচালনা করলো, আমি জানতে চাইছি যে তাদের মধ্যে কি কোনো একটা পার্ট থাকতে পারে যে ইলেকশনের প্রসিডিওর হিসেবে যতক্ষণ না নতুন সরকার শপথ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশন কি সেই রোলটা